ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম মিথ্যাবাদ গল্পের পার্ট 4 নিয়ে। সো উপস্থাপনে আমি থাকবো রিফাত আহমেদ। সো বেশি বকবক না করে চলেন মূল পর্বে চলে যাওয়া যাক। বিকেলে ভাবিকে আবার ফোন দিলাম, কিন্তু একই অবস্থা, বন্ধ পাচ্ছি। এভাবে কেটে গেল 2 দিন, কিন্তু ভাবির ফোন এখনো বন্ধ পাচ্ছি। বাসার সাথে যোগাযোগ কি তাহলে একেবারে বন্ধ হয়ে গেল? কিন্তু কেন, কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। এভাবে কেটে গেল 10 দিন। এখন আমি মোটামুটি হাঁটতে পারি সাপোর্টারগুলো নিয়ে। রিমির সাথে সম্পর্ক বন্ধুর মতো হয়ে গেছে, আর আন্টির পরিবারেও আমাকে একজন সদস্য মনে হচ্ছে। এই কয়দিন ভাবির নাম্বার বন্ধ পেয়ে যাচ্ছি। আজ রিমির আব্বু বাসায় এসেছে, আমাকে দেখে গিয়েছে, আমার সব রকমের হেল্প করতে বলে গিয়েছে। তিনি বলেছে আমাকে নাকি ওনার অফিসে চাকরি দিবে, এখানে থেকেই লেখাপড়া পাশাপাশি চাকরি করতে বলেছে। কথাটা শুনে খুব খুশি আমি, কিন্তু ভাবির মোবাইলে কি হয়েছে সেই চিন্তা, ঘুম আসে না। রাতে খাবার খাওয়ার পর ভাবির নাম্বারে আবার কল দিলাম, রিং হচ্ছে। আমি উত্তেজিত হয়ে যাই। মোবাইল কি ঠিক হলো? হ্যালো, আসসালামু আলাইকুম। ভাবি বলল, ভাবি আমি আসিফ, কেমন আছো? তোমাকে ফোনে পাই না কেন? মোবাইল শুধু বন্ধ দেখায়। আমি বললাম, আসিফ আমি ভালো নেই। ভাবি অজর ধারায় কান্না শুরু করতে লাগলো। কেন ভাবি, কি হয়েছে আমাকে বলো। বাসায় আমাকে নিয়ে নানা রকমের কথা চলছে, কান্না সুরে বলল। কি কথা? আর মোবাইল বন্ধ ছিল কেন? আমি বললাম, তোমার সাথে ওই দিন কথা বলার পর তোমার ভাইয়া শুনে ফেলে আমি যে তোমার সাথে কথা বলতেছি, তাই সে আমাকে পতিতা, রাস্তার মেয়ে, আরো কত কি বলে বকা দিছে। ভাবি কান্না করছে। আমার সাথে কথা বললে তুমি পতিতা হয়ে গেলে? কথাটা শুনে খারাপ লাগছিল। বলে, তোমার মতো ধর্ষক যে তার চাচাতো বোনকেও ছাড়ে নাই, তার সাথে কোনো ভালো মানুষ কথা বলতে পারে না। যাদের চরিত্র খারাপ তারাই এসব ছেলেদের সাথে কথা বলে। আমার নাকি তোমার সাথে অবৈধ সম্পর্ক আছে, বাসার সবাই ডেকে ডেকে বলতে থাকে। ভাবির কান্না আর অপবাদে আমারও কান্না আসছে। কারো ভালো করতে গিয়ে কারো খারাপ করে ফেললাম না তো? তারপর কি হলো? আমি বললাম, তারপর আমাকে বাসার সবাই নানা রকমের কথা বলতে থাকে, মিথিলাও। আমি সবাইকে বলি তুমি নির্দোষ ছিলে, তোমার কাছে ভিডিও ছিল, কিন্তু মিথিলা আর সুমির জামাইয়ের সম্মানের কথা ভেবে আমাকে বলতে দেয় নাই। ভাবির কান্নার কারণ হয়ে দাঁড়ালাম আজ। মিথিলাও কথা শোনাচ্ছে তোমাকে, যার জন্য এত কিছু, সেই এখন সাধু। এই কথা শোনার পরে সবাই তোমার ভাইয়ার সাথে তাল মিলে আমাকে বাসা থেকে বের করে দেয়। আমি এখন আম্মুর বাসায় আছি। এখানে আসার পর আম্মু আমাকে নানা কথা বলছে। আসিফ, এটা আমি কি করলাম? নিজের ভাবির সংসার ধ্বংস করে দিলাম। আমি কিছু বলতে পারছি না, শুধু কান্না করছি। আমার জন্য ভাবির সংসার ভেঙে যাচ্ছে। আসিফ, কান্না করছো কেন? ভাবি বলল, ভাবি আমাকে মাফ করে দিন প্লিজ, আমার জন্য তোমার সংসার ভেঙে গেল। কান্না করছিলাম আর বললাম, আসিফ এইসব নিয়ে ভেবো না, তুমি ভালো আছো তো? ভাবি বলল, না ভাবি, তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই বাসায় এসে ভিডিওটা দেখাই, কিন্তু আমার কাছে তো এখন ভিডিওটা নাই। কান্না সুরে বললাম, আসিফ আমাকে নিয়ে চিন্তা করিও না, আম্মু আসছে পরে আমি তোমাকে ফোন দিব। ভাবি ফোনটা রেখে দিল। ভাবির জীবনে আমি কাল হয়ে গেলাম। ভাবির জীবন সুন্দর, আর মিথিলাকে শাস্তি দিতে ভিডিওটা আমার লাগবেই। যা মোবাইলের সাথে সাথে হারিয়ে গেছে, তাহলে কি আমাদের আর নির্দোষ হওয়া হলো না? নাকি সারা জীবন অপবাদ নিয়ে বেঁচে থাকতে হবে? আমার কথা বাদ দিলাম, ভাবির কি হবে? আমি কান্না করছি রুমে বসে বসে। হয়তো কান্নার আওয়াজ কেউ শুনে ফেলেছে। রিমি, আঙ্কেল, আন্টি আমার কাছে এসে কান্নার কারণ জানতে চাইলো। আমি সব কিছু বললাম। আমার কথা শুনে ওদের চোখের কোণে পানি। হয়তো ভিডিওটা থাকলে আজই রওনা দিত আমাদের বাসায়। ওরা নিজেদের অপরাধী মনে করছে। তাদের ছেলেকে বাঁচাতে গিয়ে মোবাইল ভেঙে যায়। মোবাইলে মেমোরিও ছিল না যেখানে এটা থাকতে পারে। আমি তাদের বলি এটা আমার ভাগ্য মাত্র, হয়তো আল্লাহ এর থেকে ভালো কিছু দিতে চাচ্ছে। এভাবে কেটে যায় 2 দিন।
ভাবির সাথে প্রতিদিনই কথা হয়। ভাবি চাচ্ছে সব কিছু যেন আবার আগের মতো হয়ে যায়, কিন্তু ভাবিও জানে আমার কাছে ভিডিওটা এখন নাই, তাই আল্লাহ ভরসা বলেই থাকতে হচ্ছে। কিন্তু আজ নিজেকে বড় মনে না হয়ে একটি পরিবারের ধ্বংসের কারণ মনে হচ্ছে। মিথিলার সম্মান বাঁচাতে এই ত্যাগ স্বীকার করলাম। আজ মিথিলা ভাবিকে কথা শোনাই, মিথিলাদের সব কিছু ঠিকঠাক আছে, শুধু আমাদের পরিবারে নেমে এসেছে কষ্টের ঝড়। বিকেলে হাঁটতে হাঁটতে ছাদে যাই। আজ প্রথম কষ্ট করে হলেও ছাদে আসলাম। রুমের ভিতর কষ্টগুলো বের হচ্ছে না, একটু পর আমাকে হানা দিচ্ছে। কাউকে কিছু না বলে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি ওই দিনের মেয়েটা। আমাকে দেখেই, কেমন আছেন? মেয়েটা বলল। আলহামদুলিল্লাহ, আপনি? ভালো, আপনার সাথে একটা কথা ছিল। মেয়েটা বলল। বলবে ভয় পেয়ে যায়। কি কথা? আমি ভয়ে বললাম। রিমি আপনাকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না, তাই আমাকে জানাতে বলল। মেয়েটার কথা শুনে খুব অবাক হলাম। আমি আসলে মজার মুডে নাই, মন খারাপ করে বললাম। বিশ্বাস হচ্ছে না? ওই তো রিমি আসছে। রিমি মনে হয় ছাদে এসে আমাকে খুঁজছে। রিমি আমার কাছে আসলো আর মেয়েটার সামনেই বকতে লাগলো। এই, আপনি কি কিছু বুঝেন না? একা একা ছাদে চলে আসছেন, আমাকে বলতেন নিয়ে আসতাম যদি কিছু হয়ে যায়। রিমি রাগ করে বলল। আমি কিছু বলছি না, শুধু অবাক হয়ে রিমির কথা শুনছি। রিমি কি সত্যি আমাকে ভালোবাসে? তা না হলে এভাবে কেন শাসন করছে? কি হলো, কথা বলছেন না কেন? রিমি বলল। কাউকে বিরক্ত করতে চাইনি, তাই একা চলে এসেছি। আমি বললাম। বিরক্ত মানে? একটা দিমু ধৈরা। রিমি বলল। রাখ, মারপিট পরে করিস, আগে তো প্রপোজ কর, মেয়েটা রিমিকে বলছে। কি বলিস এসব? মুখ চেপে বলল রিমি। আমি সব বলে দিছি, দোলাভাই বিশ্বাস করছে না, তুই নিজে মুখে বল। মেয়েটার কথা শুনে রিমির মুখ লাল হয়ে যায় লজ্জায়। আসিফ, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে তোমার ওই বড় মনে আমাকে জায়গা দিবা? রিমি বলল। রিমির কথা শুনে যেমন খুশি হয়েছি তেমনই চিন্তায় পড়ে গেছি। রিমির ব্যবহার, আমার প্রতি ভালোবাসার টান, সেগুলো আগেই লক্ষ্য করেছি, যা দেখে রিমির মতো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে আমার। কিন্তু আমি ভাবছি অন্য কথা। রিমিকে পরে বলবো বলে রুমে চলে আসি আর ভাবতে থাকি রিমির সাথে রিলেশনে যাওয়া আমার ঠিক হবে কিনা। চিন্তা করে করে দেখলাম এটা রিমির ভালো লাগা হতে পারে, যার বর্তমান কোনো পরিচয় নাই, তাকে কেন ভালোবাসতে যাবে রিমি? রাত তখন 8:30। রিমি আমার রুমে আসলো। কি ভাবা হয়েছে? রিমি বলল। কি ভাববো? কি ভাববে মানে? বিকেলে ছাদে কি বলছি সব ভুলে গেছো? রিমি বলল। কি বলবো বুঝতে পারছি না, হ্যাঁ বলবো নাকি না। আমার তো মনে হচ্ছে রিমির সাথে সম্পর্ক মানে রিমির আব্বু আম্মুর সাথে বেইমানি করা। যারা আমাকে সাহায্য করলো তাদের মেয়ের সাথেই প্রেম করব, এটা মনে হয় ঠিক হবে না। কি হলো বলো? রিমি বলল। রিমি, আমার মনে হচ্ছে তোমার সাথে আমার সম্পর্ক যায় না, আর সম্পর্কটা করা ঠিক হবে না। রিমি হয়তো আশা করেনি আমি এরকম উত্তর দেব। কেন, জানতে পারি? রিমি কান্নামাখা কণ্ঠে বলল। তোমার আব্বু আম্মু আমাকে এই রকম একটা বিপদে সাহায্য করছে, তোমাদের বাসায় থাকতে দিয়েছে, এত রকমের যত্ন করছে, আমি চাই না আমি তাদের সাথে বেইমানি করি। রিমিকে বুঝিয়ে বললাম, আমি এইসব মানিয়ে নিব, আব্বু আম্মু আমাকে অনেক বিশ্বাস করে, আব্বু আম্মু আমার চাওয়া মেনে নিবে। রিমি বলল। সরি রিমি, আমি এটা করতে পারবো না। আমি বললাম, তুমি কি আমার সাথে হয়ে যাওয়া ঘটনাটার কথা কারণে আমাকে ফিরিয়ে দিচ্ছ? রিমির চোখের কোণে পানি। কি বলছো এইসব? তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার সাথে হয়তো একটা দুর্ঘটনা হয়েছে, তাই বলে আমি প্রেম করব না, বিষয়টা এমন না। আমি বললাম, কেমন? সরি রিমি, এই নিয়ে আমি কথা বলতে চাই না, তুমি তোমার আবেগকে কন্ট্রোল করো, বাস্তবতা মেনে নাও। আমি বললাম। রিমির চোখে পানি নিয়ে রুম থেকে চলে যায়। রিমি আজ খাবার দিতেও আসেনি, আন্টি খাবার দিয়ে গেছে। আমি খাবার খেয়ে রিমির কথা বাদ দিয়ে ভাবছি ভাবির সংসারের কথা। এখন ভিডিওটা খুব দরকার, আমার সাথে জড়িয়ে পড়েছে আরেকজন, নিজে না হয় ছাড় দিব, কিন্তু তাই বলে ভাবির সংসার নষ্ট করে দিচ্ছি? আর আমার সাথে কথা বলার কারণে আমার পরিবার কিভাবে ভাবির মতো মানুষকে বাসা থেকে বের করে দেয় আমার জানা নাই।
এক সময় এই পরিবার নিয়ে আমি খুব গর্ব করতাম। আজ কেন আমি নিজের অজান্তে ঘৃণা জন্মাচ্ছে পরিবারের উপর? তাহলে কি এই সবের কারণ শুধুই আমি পাগল হয়ে যাচ্ছি। কেন যে মোবাইলটা ভেঙে গেল, মোবাইলে মেমোরিও রাখি নাই যেখানে দেখব ভিডিওটা আছে কিনা। আর মোবাইল তো এমনভাবে ভাঙছে ঠিক করা অসম্ভব। আমি অন্য কোনো উপায়ে ভিডিওটা পাই কিনা ভেবে চলছি। দুলাভাইকে ভিডিওটা কিসে দিয়েছিলাম? মেসেঞ্জার চেক করলাম, মনে পড়ছে ইমোতে দিয়েছি। আগের ইমো ফিরে পাওয়া অসম্ভব প্রায়। সিমটা নষ্ট হয়ে গেছে, আর সিম ওঠাতে আম্মুর রেজিস্টার কার্ড লাগবে। আর আমি আম্মুর সামনে দাঁড়াতেও পারবো না। আবার যদি দুলাভাই ভিডিও ডিলিট করে দিয়ে থাকে তাহলে তো গেলগা সবই। আমি কোনো ক্লু পাচ্ছি না খুঁজে, তবে আল্লাহর ওপর ভরসা রেখেছি যে আমাকে রাস্তা থেকে একজনের আশ্রয় রেখেছে, সে হয়তো আমাকে আবার সম্মানের সাথে নিজের বাসায় নিয়ে যেতে পারে। হতে পারে তখন আমার পরিবারের লোকজনের কিছু কিছু ভুলে তারা নিজেরাই লজ্জাবোধ করবে। শুনেছি কষ্টের ফল মিষ্টি হয়। পরের দিন সকালে আন্টি নাস্তা নিয়ে আসে। এই 2 দিন শুধু রিমি আমাকে খাবার দিতে আসেনি। কারণটা হয়তো রাগ অভিমান। পায়ে কিছুটা জোর পাচ্ছি। ডাক্তারের কথা মতো আন্টি আমাকে 13 দিন পর আবার চেক আপ করাতে নিয়ে গেছে। ডাক্তারের ফলাফল আমি ভীষণ খুশি। ফলাফলে খুব বেশি যত্ন আর পায়ে চাপ কম পড়ার কারণে পায়ের অনেক উন্নতি হয়েছে। আমার মনে হয় এর জন্য রিমিকে ক্রেডিট দিতে হবে। কিনা কষ্ট করেছে আমার জন্য অবাক করার মতো। আমি মোটামুটি হাঁটাহাঁটি করতে পারবো। বাসায় আসার পর রিমিকে আর দেখছি না। অন্য সময় হলে হয়তো রিমি নিজে যেত টেস্ট করাতে। দুপুরের খাবার আন্টি দিয়ে গেল। আন্টি রিমিকে দেখছি না, কোথাও কি বেড়াতে গেছে? একটু অন্যভাবে বললাম। না, বাসায় কাল থেকে যে কি হয়েছে, মেয়েটার রাতে খায়নি, সকালেও খায়নি, এখন দুপুরের খাবারও নাকি খাবে না, শুধু রুমে শুয়ে থাকে। আন্টির কথা শুনে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে। বুঝলাম না একজনের ভালো করতে গিয়ে অন্যজনের খারাপ হয়ে যায় কেন। ও আচ্ছা, আপনি জানতে চাননি কেন এমন করছে? মুখ ফসকে বেরিয়ে গেল। না জানতে চাইলেও এখন গিয়ে হয়তো জানতে চাইবে। আর রিমি যদি এইসব কথা আন্টিকে বলে দেয় হয়তো খুব কষ্ট পাবে। আন্টি চেয়েছি, কিছু বলছে না, শুধু কান্না করছে। আন্টি মন খারাপ করে বলল, যাক বলেনি, আর যেন না বলে এটাই চাই। আচ্ছা তুমি খাবার খেয়ে নাও, আর পারলে রিমির মন খারাপের কারণ জানার চেষ্টা করো। কিছু কথা হয়তো আমাদের সাথে শেয়ার করতে পারছে না, তোমার সাথে শেয়ারও করতে পারে। আচ্ছা, মাথা নেড়ে বললাম। কারণটা তো আমি জানি, শুধু শেষবারের মতো বোঝানোর চেষ্টা করতে হবে। খাওয়া শেষ করে আমার পাশের রুমে রিমি থাকে। রিমির রুমে গিয়ে দেখি রিমি অন্ধকারে শুয়ে আছে। আমি লাইট অন করে রিমিকে ডাক দিলাম, রিমি। আমার কণ্ঠ শুনে রিমি ফিরে তাকালো। কি ব্যাপার রিমি, খাওনি কেন? খাবে না? সত্যি বলছি। রিমির চোখের দিকে আমি তাকাতে পারছি না। চোখগুলো ফুলে আছে আর না খেয়ে চেহারার বাজে অবস্থা। আমি খাবো না। তুমি এখানে এসেছো কেন? আমি কে তোমার? রিমি অভিমানী সুরে বলল। রিমি প্লিজ বোঝার চেষ্টা করো, তোমার শরীর খারাপ করবে। এরকম পাগলামির কোনো মানে হয় না। আঙ্কেল আন্টি জানতে পারলে কি হতে পারে ভেবে দেখেছো? আমি বললাম, তাই তো, আব্বু আম্মুকে বলতেই তো পারি। আর যদি আমার কথায় রাজি না হয় খাবার খাওয়া একদম বন্ধ। রিমি তো দেখছি আমার কথা পুঁজি করে বসেছে। আমি কি তাহলে ভালো করতে গিয়ে খারাপ করে ফেলি? আচ্ছা বইলো, আগে খেতে চলো, আমি বললাম। তুমি আমার কথায় রাজি হও, তারপর যাব। রিমি বলল, রাতে খাইনি, সকালেও না, এখন দুপুর পেরিয়ে যাচ্ছে, তাই মিথ্যা বললাম। খাবার খেতে গেলে ভেবে দেখব, আমি বললাম। আচ্ছা খেয়ে নিব, তবে যদি পোল্টি মারো তাহলে বুঝবা পাগলামি কারে বলে। রিমির কথায় ভয় চলে আসে আমার মনে। রিমি খেতে গেল। আন্টি অবাক। আঙ্কেলও বলল আমার কাছে নাকি জাদু আছে। কি জাদু সেটা জানলে
তো বাসা থেকে বের করে দিত। আমি রুমে গিয়ে বসে বসে ভাবছি, রিমি খাবার শেষ করেই আমার রুমে আসলো। এবার বলো ভালোবাসি? রিমি বলল, এখন না, রাত 10টায় একটু অন্যভাবে বলবো। কিভাবে? রিমি আগ্রহ নিয়ে। এটা সারপ্রাইজ। আমার কথা শুনে রিমি অনেক খুশি হলো। রিমির সাথে অনেক কথা হলো। রিমি আমার রুম থেকে যাচ্ছেই না, শুধু কথা বলছে। হয়তো ভাবছে আমি রিমির কথায় রাজি। হ্যাঁ রাজি, কিন্তু বেইমানি করতে পারবো না। রিমি চলে যাওয়ার পর কিছু কথা রিমির জন্য আর আন্টির জন্য লিখলাম, কারণ ঠিক করেছি আজ রাতেই চলে যাব। আমি পারবো না রিমির বাবা মার মনে কষ্ট দিতে। রিমির দেওয়া মোবাইল আর কাপড় চোপড় সব কিছু ফেলে শুধু সিমটা নিয়ে রাতে সুযোগ পেয়ে বেরিয়ে পড়লাম স্ট্রেচার হাতে নিয়ে। দারোয়ান বাধা দিতে চেয়েছিল, বুঝিয়ে শুনিয়ে চলতে লাগলাম। চলবে। তো বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করলাম। ভিডিওর ভালো লাগলে একটি লাইক দিবেন, আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু মানুষ মাত্রই ভুল। তো সামনের ভিডিওর জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।